কে কে ওখানে? কথা বলছো না কেন? আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত বাক্সের 4 নম্বর এপিসোডে। ইতিমধ্যে আমাদের চ্যানেলে 3টি পর্ব আপলোড করা হয়ে গেছে। যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। আশা করি আপনাদের আমাদের গল্পগুলো শুনতে অনেক ভালো লাগছে। যে কোনো ধরনের ভৌতিক অভিজ্ঞতা এবং আপনাদের সঙ্গে ঘটা ঘটনা আমাদেরকে লিখে জানাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেলের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমরা চাইলে সেখানে ঘটনা পাঠাতে পারেন। আজকে আমাদের কাছে বেশ কিছু ইমেল ঘটনা আছে, ভৌতিক ঘটনা আছে, যেগুলো শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এবং যারা নিয়মিত আমাদের শ্রোতা আছেন, আশা করি আপনারা আজকের এপিসোডের সবগুলো ইমেল এপিসোড অনেক বেশি এনজয় করবেন। আমরা বেশি কথা বাড়াবো না, বরাবরের মতোই আমরা সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের প্রথম ইমেল ঘটনাটি এসেছে নীলফামারী থেকে। মিঠু আমাদেরকে পাঠিয়েছে। মিঠুর জীবনের ঘটনা তার নিজের সঙ্গেই ঘটা। ঘটনাটি আমরা সরাসরি চলে যাব ঘটনায়, বেশি কথা বাড়াবো না। আপনারা বরাবরের মতোই শুনছেন ভূত বাক্স উইথ আরজে ইমরান। ঘটনাটি আমার সঙ্গে ঘটে যেদিন কিনা আমি মফস্বল শহরে থাকার জন্য আসি। মূলত হচ্ছে আমি বেশ কয়েকদিন ধরে চাকরির সুবাদেই মফস্বল শহরে একটি বাসা খুঁজছিলাম যেখানে আমি থাকতে পারবো। মফস্বল শহরে আমার একটা চাকরি হয়েছিল। আমি মূলত স্টুডেন্ট ছিলাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, যার কারণে আমার তেমন ক্লাস করার প্রয়োজন ছিল না। পাশাপাশি আমার একটা চাকরি হয়েছিল, যার কারণে আমি শুধুমাত্র পরীক্ষা দিতাম এবং এই চাকরিটা করতাম, যেটা কিনা আমার জন্য খুবই জরুরি ছিল। আমি মিডল ক্লাস একটা পরিবারের ছেলে, যার কারণে টাকা পয়সা আমাকে বাড়িতে পাঠানো হতো এবং আমার নিজের খরচ নিজেকে চালাতে হতো। আর ন্যাশনাল ইউনিভার্সিটির একটা সরকারি কলেজে খুব বেশি খরচ হতো না এবং ক্লাসও করা লাগতো না, যার কারণে শহরে এসে প্রথম 1 মাস আমি আমার এক বন্ধুর সঙ্গে তার মেসে থাকি এবং সেখানেই থাকতাম। কিন্তু কোনো মেসে আমি আসলে সিট পাচ্ছিলাম না, যার কারণে বাধ্য হয়েই আমাকে একটা 1 রুমের বাসা খুঁজতে হয়েছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি কেন যেন মেসে থাকতে পারতাম না এবং মেসের খাওয়া দাওয়া আমার তেমন জমতো না। তো যার কারণে আমি নিজেই একটা রুম নিয়ে সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে বাড়িতে আমি বিয়ে করেছিলাম। আমার বউকে আমি এখানে এনে দুজনে মিলে একসঙ্গে থাকারই পরিকল্পনা করছিলাম। তো সেই কারণে আমি একটা বাসা খুঁজছিলাম যে বাসায় আমি আসলে থাকতে পারবো। তো যাই হোক, বেশ কিছুদিন খোঁজার পরে আমি শহরের শেষ মাথার একটা পুরাতন বাড়িতে আমি একটা রুম খালি পাই। মূলত একটা টিন শেড বাড়ি ছিল সেটা, এবং টিন শেড বাড়ির 2টা রুম ছিল, এই পাশ আর ওই পাশ, এবং বাহিরে বাথরুম ছিল। এবং সেটা মূলত শহরের একদম পেছন সাইডে, যে সাইডে আসলে ওই বাড়ির শেষে আসলে ধান ক্ষেত এবং একটু মানুষের চলাচল কম। তো এরকম একটা বাড়িতে আমি আমার বাসা ভাড়ার জন্য আমি পাই। তো যাই হোক, ওইখানের একটা বাড়িতে একটা রুম ফাঁকা ছিল এবং পাশের রুমে যে ছিল সেই রুমে হচ্ছে গিয়ে পরিত্যক্ত ছিল এবং ওই রুম দিয়ে হচ্ছে পানি পড়তো, যার কারণে ওই রুম ভাড়া হতো না। বা এই রুমে এর আগে কতদিন আগে ভাড়াটিয়া ছিল সেটা আমার জানা নেই, তবে রুমটা দেখে আমার মোটামুটি ভালো পছন্দ হয়। মোটামুটি একটা নিরিবিলি পরিবেশে আমার স্ত্রীকে নিয়ে আমি এখানে থাকতে পারবো। যেহেতু একটা মার্কেটিংয়ের চাকরি করতাম এবং সারাদিন আমাকে বাইরে বাইরে থাকতে হতো, যার কারণে আমার স্ত্রী এখানে একা একা থাকতে পারবে এবং প্রতিবেশীরা তাদের সঙ্গে মিশেও থাকতে পারবে। প্রতিবেশীদের বাড়ি এখান থেকে খানিকটা দূরে ছিল, তো সেহেতু কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। তো বাড়িতে যেহেতু আমার আব্বা আম্মা, তারা আমার বড় ভাইয়ের বউ ছিল, তারাই সব কিছু পারত। তো আমার এখানে চাকরির সুবাদে আমার স্ত্রীকে আমি আনার জন্য ছোট্ট একটা রুম, আমি রুমটা দেখে পছন্দ হলো এবং ভাড়া নিয়ে নিলাম। তো ওই রুমটা বেশ খানিকটা পরিত্যক্ত অবস্থায় ছিল এবং দেখে মনে হচ্ছিল যে অনেক বছর এখানে আসলে তেমন কেউ থাকে না, কারণ মাকড়সা জাল বুনে ফেলেছিল এবং ভিতরের পরিবেশটা খুবই নোংরা ছিল। তো ওই দিন সকালবেলা আমার স্ত্রী এখানে আসেন, এসে হচ্ছে তিনি পরিষ্কার করে দিয়ে ওই রাতে হচ্ছে চলে যায়। পরিষ্কার করে আমরা দুজনেই বাড়িতে চলে যাই, কারণ পরের দিন হচ্ছে গিয়ে মাল সামানা নিয়ে এইখানে আমাদের ওঠার কথা ছিল। ওই দিন ছিল হচ্ছে অক্টোবরের 1 তারিখ এবং 1 তারিখ থেকে আমাদের হচ্ছে ওইখানে ওঠার কথা ছিল।
তো যাই হোক আমি মাল সাবানে নিয়ে চলে আসি। আমার স্ত্রী আর কয়েকদিন পরে আসার কথা বলেছে, কারণ হচ্ছে তার বাবার বাড়িতে কিছু কাজ ছিল। তো যার কারণে সে এই সময়ে আমার সঙ্গে আসলে আসার কথা বলে কি যে আমি কাজ আছে, কাজ শেষে তারপরে আসবো, মানে 3 দিন পরে আসার কথা ছিল। তো আমি ওকে ওর বাবার বাড়িতে দিয়ে আমি সেই যেসব জিনিসপত্র নিয়ে আমাদের আসার কথা ছিল সেই সব জিনিসপত্র নিয়ে আমি বাসায় চলে আসি। তো আমি যখন এখানে এসে ভ্যান থেকে সমস্ত কিছু নামাই তখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিল, বিকেল বিকেল। তো মোটামুটি সব গোছাতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো ভ্যানওয়ালা চলে যাওয়ার পরে আমার কেন যেন মনে হচ্ছিল যে কেউ আমার দিকে নজর রাখছে, এবং আমার বিষয়টা দেখে আমার কাছে নিজেরই কাছে খুবই অদ্ভুত লাগছে। কারণ আমি বারবার যখন ফিরে তাকাচ্ছি আমি কাউকে আসলে পেছনে দেখতে পাচ্ছি না যে কে আমাকে পেছন থেকে নজর রাখছে বা কে দেখছে। বিষয়টা আমার কাছে খটকা লাগতে শুরু করলো। তো আমি ভাবলাম হয়তো এটা আমার মনের ভ্রম। আর যেহেতু আশপাশে তেমন বাড়িঘর ছিল না এবং এই বাম সাইডের এই পুরো অংশটা একটা মাঠান জমি ছিল, সেহেতু একটা শুনশান জায়গা এবং অনেকটা নীরব হয়ে গেল। তো যাই হোক আমার এইসব বিষয়ে আবার তেমন কোনো সমস্যা ছিল না যে একা একা থাকা। এবং ঘরের ভিতর ঢুকে সমস্ত জিনিসগুলো প্লেসমেন্ট করলাম। আর যেহেতু খুব ভারী ভারী জিনিস ছিল না, সামান্য একটা জিনিস ছিল, আমি দ্রুত গুছিয়ে ফেললাম। গুছিয়ে আর ওই দিন যেহেতু আমি ভীষণ টায়ার্ড ছিলাম, তো আমাদের ওই পাশের রুমটা, যে রুমটার কথা আসলে আমি বললাম যে 2টা রুম একসঙ্গে অ্যাটাচ, তো ওইখানে হচ্ছে গিয়ে যে দরজাটা ছিল সেই দরজা দিয়ে ওই রুমে যাওয়া যেত। তো আমি যেটা করলাম ওই দরজাটা হচ্ছে কি আমি খুললাম, খোলার পর দেখলাম ওই রুমে আসলেই কিছু মালামাল রাখা এবং উপর দিয়ে পানি পড়ে। আজকে একটু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পানি নিচে পড়েছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো যাই হোক আমি ওই দরজাটা হচ্ছে গিয়ে পুরোপুরিভাবে লাগালাম না, আমি একটু আউজিয়ে রাখলাম, কারণ হচ্ছে বেশ কিছু জিনিস আমাদেরকে ওই পাশে রাখতে হবে। তো যার কারণে ওইটা আমি এরকমভাবে খোলা রাখলাম। এবং যে আমাদেরকে বাড়ি ভাড়া দিয়েছে সে আমাদেরকে ওই চাবিটা দিয়ে গেল, দিয়ে সেখান থেকে আসলে উনি ওই দিনকে দুপুরে চলে গিয়েছিল। এর আগের দিন যে আমি যখন ভাড়া নিলাম তখন আর কি চলে গিয়েছিল। তো যাই হোক সব কিছু গুছিয়ে আমি আমার যে খাট ছিল সেই খাটের উপর আমি বাড়ি থেকে গোসল করে এসে শুলাম এবং বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম। সেই খাবারগুলো খেয়ে আমি শুয়ে শুয়ে হচ্ছে মোবাইল টিপতেছিলাম। তো হঠাৎ করেই ওই পাশের রুম থেকে কিছু একটা পড়ার শব্দ পেলাম আমি। তো আমি উঠে ওই রুমে যাওয়ার পর দেখলাম কি যে তেমন কোনো সমস্যা নেই, কোনো পড়ার জিনিস কোনো মানে পড়বে যে সেরকম কোনো কিছু নেই। তো হঠাৎ করে শব্দ আসলো কোত্থেকে। তো যাই হোক আমি আমার আবার একটু স্মোকিং করার অভ্যাস ছিল, তো বাইরে এসে আমি স্মোকিং শুরু করলাম। তো বেশ কিছুক্ষণ আমি বাইরে বসেছিলাম, তখন বৃষ্টিও থেমে গিয়েছে। তো তখন আনুমানিক রাত 11টা কি 11:30 হবে। আমি দরজা বন্ধ করে বাইরের গ্রিলে তালা দিয়ে ভিতরের সিটকারি মেরে আমি ভেতরে চলে গেলাম এবং ভেতরে গিয়ে মূলত হচ্ছে ওই পাশের জানালার সঙ্গে আমার যে খাটটা পাতেছিলাম জানালার সঙ্গে। তো আমি আমার বউকে ফোন করলাম যে ঘুমাইছি কিনা বা কী করতেছে। তো ও বললো কি যে হ্যাঁ ঘুমাইছি, এবং আমি বললাম কি যে তোমাকে মিস করতেছি, তুমি চলে আসলে ভালো হতো। তো বললো কি আচ্ছা ঠিক আছে, আমি দেখি 2 দিনের মধ্যে চলে আসবো, এখানের কাজ শেষ করে আমি চলে আসবো। মূলত হচ্ছে গিয়ে ওই অফিসিয়াল একটা কাজে গিয়েছিল, জন্ম নিবন্ধন ঠিক করার বা এরকম কোনো একটা কাজে। তো আমি ভাবলাম যে আমি কালকে শ্বশুর বাড়িতে যাবো, গিয়ে একদিন থেকে ওকে নিয়ে আসবো, এবং আমি অফিস থেকে ওই বিষয়ে ছুটিও নিয়েছি। তো যাই হোক আমার ওই দিন রাত্রেবেলা আমি ওরকমভাবে ওর সঙ্গে কথা বলে আমি আর দেরি করলাম না, লাইটটা বন্ধ করে আমি আসলে শুয়ে পড়লাম। তো আমি ঘুমিয়ে আছি। আমি যেখানে শুই তার পাশে হচ্ছে গিয়ে ওই বারান্দা আছে, একটা ওই ঘরের বারান্দা আছে, পেছন সাইডে একটা বারান্দা আছে, ব্যালকনির মতো ছোট একটা জায়গা। তো সেই জায়গাটা হচ্ছে কি আমার একদম মাঝখানে। আমি যেখানে খাট রেখেছি সেই খাটের পাশে একটা দরজা আছে বারান্দা যাওয়ার, এবং জানালা আছে, এবং সেই জানালা দিয়ে বাইরে একদম স্পষ্ট দেখা যায়, খুবই স্পষ্ট দেখা যায় বাহিরে। তো ওই সময় হচ্ছে জ্যোৎস্না রাত ছিল, তো মেঘ কেটে কখন যে জ্যোৎস্না বের হয়েছে আমি দেখিনি। তো মোটামুটি কায়দায় 2 ঘন্টা ঘুমানোর পরে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আর যেহেতু আননোন জায়গা ছিল, আননোন জায়গায় হঠাৎ করে একটানা ঘুম হওয়াটাও অস্বাভাবিক, অনেকের হয় না, আমার নিজেরই হয় না। তো আমি উঠে আমি আসলে ওদিক মুখ করে আমি শুয়েছিলাম এবং আমার মুখটা বরাবর ওই জানালার গ্রিলের দিকে, মানে বারান্দার গ্রিলের দিকে একদম সোজা দরজা দিয়ে গ্রিল পর্যন্ত চলে গেল। তো আমি যখন চোখ খুললাম আমি দেখলাম যে ওই গ্রিল ধরে কেউ একজন আমার দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকায় আছে, এবং ওই মাঠের ওই পাশে আর কি। তো কেউ একজন আমার দিকে তাকায় আমাকে দেখতেছে আর কি। তো সঙ্গে সঙ্গে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় এবং ওই সঙ্গে সঙ্গে উঠে বসে পড়ি। তো ওটা বসে পড়ে আমি আসলে সামনে কাউকে দেখতে পেলাম না। আমি লাইট মারলাম, লাইট মারার পরে দেখলাম না ওখানে কেউ নেই। তো যাক আমার আসলে মনের ভ্রম মনে করে আমি সেই দরজাটা টেনে দিলাম, বারান্দার দরজাটা টেনে দিয়ে আমি আবার শুয়ে পড়লাম। একটু সাহসী ছিলাম যার কারণে আমার তেমন ভয় লাগলো না। আমি দরজাটা টেনে দিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা এরকমভাবে জ্বালিয়ে আমি ঘুমিয়ে গেলাম। তো ঘুমায় আমার মনে হয় 15-20 মিনিট ঘুমাইছি। হঠাৎ করেই ওই দরজাটা লাগানোর সময় ক্যাচ করে শব্দ হয়, তো এরকম ক্যাচক্যাচানি শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল, এবং ঘুম ভেঙে আমি আবার দেখতে পেলাম সেই জিনিসটা আসলে যেটা বাহিরে ছিল সেটা বাহিরে নেই, সেটা হচ্ছে ওই আমার যে দরজা ছিল ওই দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় আমার দিকে তাকায় আছে।
তো সেটা দেখে তো আমি জোরে চিৎকার মেরে উঠি, এত জোরে চিৎকার মারি যে আমি নিজের চিৎকার শুনে নিজেই আসলে ভয় পাওয়ার মতো অবস্থা। তো উঠে আমি দেখি কি যে সেখানে আমার ফ্ল্যাশ লাইটটা কিন্তু তখনও জ্বালানো ছিল এবং সেই জিনিসটাকে আমি স্পষ্ট দেখতে পেয়েছি, অস্পষ্ট যেমন না। এবং বুঝতে পারলাম যে এটা একটা মেয়ে মানুষ এবং একটা মহিলা আর কি, তার চুল ছাড়া, এবং তাকে স্পষ্ট অন্ধকারে দেখতে পেয়েছি আলোর মতো, যেহেতু বাইরে জ্যোৎস্না ছিল তার ছায়ামূর্তি দেখা যাচ্ছিল। তো আমি উঠে সঙ্গে সঙ্গে ভয়ে আমি তখন পুরোপুরিভাবে ওই বারান্দার দরজাটা একদম সিটকারি মেরে দিই। তো সিটকারি মেরে দেওয়ার পরে এই পাশের দরজা তো সিটকারি মেরে দিয়েছি, কিন্তু এই যে এই পাশের আরেকটা দরজা ছিল ওই রুমে যাওয়ার, যে রুমের দরজাটা আমি খুলে রেখেছি, হালকা একটু আওয়াজানো ছিল। তো আমি যাই হোক, আমি এই পাশের দরজাটা খোলা ছিল সেটা আমার মনে নেই। মোট হচ্ছে 3টা দরজা, একটা বারান্দায় যাওয়ার, একটা ওই রুমে যাওয়ার, আরেকটা হচ্ছে মূল ঘরে ঢোকার দরজা। তো ঘরে ঢোকার দরজা তো আমি বন্ধ করে রেখেছি সেটা আমি জানি। তো সেটা আমি ঘুমাই গেছি মোটামুটি কায়দায় 3টা হবে, রাত 3টা। তো আমি আমার চোখ খুলে গেল হঠাৎ করে। তো চোখ খুলে যাওয়ার পরে আমি দেখলাম কি যে আমার পায়ের কাছে মশারি টানানো ছিল, আমার পায়ের কাছে, পা থেকে 4-5 হাত দূরে হবে একদম ওই সাইডের দেয়াল ঘেঁষে কেউ একজন দাঁড়ায় রয়েছে এবং দাঁড়ায় আমার দিকে তাকায় আছে এবং কিছু একটা গুনতেছে, মানে বিড়বিড় করে গুনতেছে। এবং আমি উঠে যখন এই জিনিসটা দেখলাম, আমার গায়ের লোম, বিশ্বাস করেন ইমরান ভাই, আমি আমার গায়ের লোম এত পরিমাণ মানে দাঁড়ায় গেছে এবং এত পরিমাণ ভয় পেয়ে গেছে, আমি যে চিৎকার করবো সেই চিৎকারটা পর্যন্ত আমি করতে পারতেছিলাম না। তো আমি যখন লাইটটা মারলাম, লাইট মারার সঙ্গে সঙ্গে আমি স্পষ্ট দেখতে পেলাম একটা মেয়ে, যার চুল কিনা ভেজা এবং একটা মেক্সি জাতীয় কিছু একটা পরা, এবং তার গায়ের বিভিন্ন অংশে রক্ত লেগে আছে। এবং তার চোখের দিকে যখন আমার চোখ পড়লো, আমি দেখলাম কি যে সে খুব বিভৎস চেহারা এবং বিভৎস চোখ, এবং জিহ্বা অনেকটা বের হয়ে আছে এবং খুব পিচাসের মতো লাগছে দেখতে, মানে অপরিষ্কার থাকলে যেরকম দেখা যায় ঠিক সেরকম, এবং খুবই পিচাসের মতো লাগছে দেখতে। সে আমি যখন লাইট মারলাম, লাইট মারার সঙ্গে সঙ্গেই সে ওই দরজা দিয়ে ঢুকে ওই রুমের ভিতরে ঢুকে গেল, যে রুমের ভিতরে আসলে আমি পরিত্যক্ত আর কি, যেখানে একটা টিন খোলা আছে এবং সেই টিন দিয়ে হচ্ছে গিয়ে পানি পড়ে অনবরত। তো ওই পাশে যখন গেল, আমি সঙ্গে সঙ্গে উঠে আমি ওই দরজার কাছে গেলাম। দরজার কাছে গিয়ে যখন আমি দরজাটা সম্পূর্ণভাবে খুলে গেছে আর কি, ওই জিনিসটা যখন গেছে, ওই দরজা ধাক্কা দিয়ে সম্পূর্ণভাবে খুলে গেছে, তো আমি যখন লাইটটা মারলাম, আমি দেখতে পেলাম যে সেই জিনিসটা দৌড় মারলো আর কি। দৌড় মেরে ওই রুমে গিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি ওই রুমে গিয়ে তন্ন করে খুঁজলাম, লাইট টাইট জ্বালায়, আমি আসলে কিচ্ছু দেখতে পেলাম না। তো ওর পরে তো আমার আর ঘুম আসার কোনো সম্ভাবনাই নেই। এত পরিমাণ ভয় লাগছিল আমার যে আমি সঙ্গে সঙ্গেই আমার স্ত্রীকে ফোন করলাম কয়েকবার, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, কেউ ফোন রিসিভ করলো না, আমার প্রচণ্ড পরিমাণ ভয় লাগছিল। তো যাক, আমার ঘরের যে লাইটটা ছিল সেই লাইটটা জ্বালায় রেখেই আমি আসলে ঘুমাই গেলাম বলতে শুইছি আর কি। শুইলে তার ঘুম আসে না, তো অনেক চেষ্টা করার পরে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, আমি ফজরের আজান অপেক্ষা করছিলাম যে কখন ফজরের আজান হয় এবং কখন আমি ঘুমাতে পারি আর কি। ফজরের আজান হলে হয়তো এরকম কোনো সমস্যা আর আসবে না। তো যাই হোক, আমি সমস্ত সবগুলো দরজা আটকায় দিলাম, আটকায় দিয়ে এই রাত্রেবেলাতে আমার এখান থেকে বাইরে যাওয়ার সুযোগ নাই, বাইরে গেলে আমি কার বাসায় যাব। তো আমি ওইখানে বসে আমি শুয়ে পড়ছি, আসলে লাইটটা জ্বালানো, বসে আসলে শুইলে তো ঘুম আসতেছে না, আমি বসেই আসলে তখন কখন ঘুমায় পড়ছি জানি না, আধা ঘন্টার মতো বা 1 ঘন্টার মতো পার হয়েছে মাঝখানে। তো আমার চোখ হঠাৎ করে খুলে গেল। তো তখন 3:45 বা সামথিং বাজে, আর একটু বেশি হতে পারে, আমার আসলে টাইম খেয়াল নেই। তো ওই সময় আমার যখন চোখ খুললো, আমি আমার ঘরের লাইটটা দেখলাম বন্ধ, লাইট কে বন্ধ করছে আমি জানি না, তবে আমার মোবাইলের হাতে যেহেতু মোবাইল ছিল, হাতের ফ্ল্যাশ লাইটটা উপরের দিকে মারা ছিল। তো আমি যখন ফ্ল্যাশ লাইটটা ডিম হয়ে উপরের দিকে মারা, মানে আমার দিকে মারা, কিন্তু আমার অপোজিট সাইডে একটা টেবিল ছিল, সেই টেবিলের দিকে লাইট মারা ছিল না। তো আমি যখন আমার চোখ খুললো, যখন আমার চোখ সরাসরি গেল আমার টেবিলের উপর, টেবিলটা খালি ছিল, টেবিলের কিছু অংশ বই রাখা ছিল আর কিছু বেশিরভাগ অংশ খালি ছিল। তো সেই টেবিলের উপর সেই মহিলাটা বসে আছে এবং বসে দুলছে আর কি, এরকমভাবে দুললে যেরকম হয় মাদ্রাসার ছাত্ররা যেরকমভাবে পড়ে, মাথা নিচের দিকে দিয়ে, চুলের জন্য তার মাথা দেখা যাচ্ছিল না, সে দুলছে আর কি। তো আমি যখন এটা দেখে জোরে চিৎকার মারার পরে আমি যখন তার দিকে লাইট মারলাম, সেই ইমরান বিশ্বাস করবেন না, এত বিশ্রী চেহারা দেখে মনে হচ্ছে যে তার মাংসগুলো খুলে পড়বে এবং জিহ্বাটা এতখানি বের হয়ে এসেছে যেন জিহ্বা দিয়েই আমাকে ধরে ফেলতে পারবে এরকম অবস্থা, এবং চুলগুলো নিচে ঝুলে পড়েছে, মনে হচ্ছে একটু আগে গোসল করে এসেছে, এবং তার চোখগুলো একদম রক্তিম লাল এবং আমার দিকে তাকায় আছে, আমার দিকে আগায় আসতেছে এবং আমার দিকে আগায় এসে ধরতে যাবে আর কি, মশারির ভেতরে ধরতে যাবে, মশারির ভিতরে শুয়ে আছি। তো ঠিক তখনই আমার কানে আসলে ফজরের আজানের শব্দ ভেসে আসে। আমার এই বাড়ির থেকে সামান্য একটু দূরে একটা মসজিদ ছিল, সেই মসজিদ থেকে ফজরের আজানের শব্দ ভেসে আসে এবং আমি শুধুমাত্র অজ্ঞান হওয়ার আগে এতটুকু শব্দ শুনলাম যে আজকের মতো বেঁচে গেলি।
কালকে আবার তোকে দেখবো। এটা বলে সে এখান থেকে চলে গেল আর কি, এবং অদৃশ্য হয়ে গেল। তো ওটা দেখার পর আমার আর সেন্স ছিল না, আমি অজ্ঞান হয়ে গেলাম। তো পরের দিন সকালবেলা আমার স্ত্রী অনেকবার ফোন করেছে, আমি যখন দেখেছি আমি ফোন ধরছি না, অনেকেই ফোন করেছে, ফোন আমি রাত্রিবেলা ফোন দিয়েছিলাম। তো ওটা দেখে তারা চিন্তিত হয়ে পড়ে এবং এসে আমার যে গ্রিলের যে তালা ছিল সেই তালাটা ভাঙে এবং আমার ঘরের দরজাটা ভেঙে এসে দেখে কি যে আমি আসলে খাটের আমার পাগুলো উপরে এবং আমার মাথা হচ্ছে গিয়ে নিচে পড়ে, মানে এমনভাবে পড়ে আছে যে কেউ একজন ধরে আমাকে ফেলেছে, এরকম একটা অবস্থা। তো তারা দেখে ভয় পেয়েছে এবং আমি বলি যে কালকে রাতে এরকম ঘটনা ঘটেছে। তো যাই হোক, এই ঘটনার পরে আমি বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়ি এবং জানতে পারি যে ওই বাড়িতে এমন কিছু অশরীরী জিনিস আছে। এর আগেও এরকমভাবে ভাড়া থাকতে এসেছে অনেকেই, কিন্তু যখন একা থাকে ঠিক তখনই ওই জিনিসটা আসলে ভর করে মানুষের উপর। তো আমি ওই রাতে একা থাকার কারণে ওই জিনিসটা আমাকে আসলে ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো একটা কারণে আমাকে ক্ষতি করতে পারেনি। কী কারণে করতে পারেনি সেটা জানি না, তবে ওই বাড়িতে খারাপ কোনো জিনিস আছে। তো আমি সঙ্গে সঙ্গে ওই বাড়িটা ছেড়ে দিই এবং ছেড়ে দিয়ে আমি যেহেতু অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি তখন আমার শ্বশুর বাড়িতে চলে যাই সমস্ত জিনিস নিয়ে। এবং এর বেশ কিছুদিন পরে পরবর্তীতে আমি যখন সুস্থ হয়ে যাই তখন আবার আমরা শহরে আসি। কিন্তু ওই দিনের ওই ঘটনা আমি কোনোদিন ভুলতে পারবো না। ইভেন ওই দিক দিয়ে যখন আমি কোনো কাজে যাই দিনের বেলা, আমার ওই বাড়িটার দিকে নজর পড়লেই আমার সেই ঘটনার কথা মনে পড়ে। এবং ইভেন এখনও অনেক রাত আছে যেটাতে আমি আসলে চিৎকার দিয়ে উঠি। আমার স্ত্রী যখন আমার সঙ্গে থাকে না, আমি আসলে একা ঘুমাতে পারি না। আমি যখন ও বাড়িতে চলে যাই আমি ওর সঙ্গে যাই এবং ও আমার সঙ্গে সবসময় থাকে। ও না থাকলে পরে আমি আসলে রাত্রে ঘুমাতে পারি না, এবং ওই ঘটনার পর থেকে আমার জীবনটা এমন হয়ে গিয়েছে আর কি। তো এই ছিল হচ্ছে আমার ঘটনা। তো আমরা শুনলাম নীলফামারী থেকে পাঠানো মিঠুর ঘটনা। আসলে ঘটনাটা খুবই ভয়ানক ছিল, এবং এরকম ঘটনা অনেক থাকে, অনেক পরিত্যক্ত বাড়ি থাকে যেখানে কিছু রহস্যজনক ঘটনা থাকে। আসলে ওই বাড়িটা নিশ্চয়ই অনেক পুরাতন ছিল, তার ভাষ্যমতে যতটুকু বুঝতে পারলাম অনেক পুরাতন একটা বাড়ি ছিল, এবং ওই বাড়িতে নিশ্চয়ই কোনো রহস্য আছে, যে রহস্যের কারণে আসলে ওই বাড়িতে এই পরিমাণ ওই ভৌতিক ঘটনাগুলো ঘটে থাকে। আমরা চলে যাব দ্বিতীয় ঘটনায়। আমরা বেশি কথা বলবো না, কারণ বেশি কথা বললেই ভিডিও বেশি লম্বা হয়ে যায় এবং আসল ঘটনা কিন্তু আমরা শুনতে পারি না। তো তার আগে একটু বলে রাখি, যারা আপনারা ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। আমাদের ইমেলের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আমাদের স্ক্রিনের উপর আপনারা একটু নজর বলে দেখবেন, এখানে ইমেল অ্যাড্রেস শো হচ্ছে, এবং আমাদের ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আপনারা দেখছেন ভূত বাক্স উইথ RJ ইমরান। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটি আমার কাকার সঙ্গে ঘটা, এবং কাকার কাছ থেকে আমি শুনেছিলাম। কাকা যখন যুবক ছিল তখন তার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। বর্তমানে আমার কাকা জীবিত নেই, তিনি একটা দুর্ঘটনায় মারা গিয়েছেন। তাই আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আপনারা সবাই আমার কাকার জন্য দোয়া করবেন। তো উনি আমাকে এই ঘটনাটা বলে গিয়েছিলেন। যখন আমি ছোটো ছিলাম আমার কাকার কাছ থেকে আমি ঘটনা শুনতাম, তো ওনার সাথে এই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। তো আমার কাকার তখন নতুন নতুন বিয়ে হয়েছে, কাকার বয়স তখন 22-23 বছর হবে। তো নতুন বিয়ে হওয়ার কারণে আমার কাকা হচ্ছে গিয়ে শ্বশুর বাড়িতে মাছ কিনে নিয়ে যাওয়ার জন্য আমার যে দাদি আছে সেই দাদি তাকে টাকা দেয়, কারণ হচ্ছে আমার কাকা তখন মাঠে কাজ করতো, ওরকমভাবে ইনকাম ছিল না। তো যাই হোক, ওই সদ্য নতুন নতুন বিয়ে হওয়ার সময় মূলত হচ্ছে গিয়ে ওই মেলা হতো গ্রামে আগে। তো সেই মেলা থেকে জামাইরা হচ্ছে মাছ কিনে নিয়ে শ্বশুর বাড়িতে যেত। তো আমার দাদি তখন হচ্ছে গিয়ে আমার নতুন বিয়ে হয়েছে যেহেতু আমার কাকাকে বেশ কিছু টাকা দিয়ে বলে, তুই অমুক মেলা থেকে, ওই সময় মেলা হচ্ছিল আমাদের ওইখানে, আমার কাকির বাড়িটা আমার কাকাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না, এবং মাঝখানের একটা গ্রামে মেলা হতো। সেই গ্রামের মাছ মূলত হচ্ছে গিয়ে একটা ট্রেন্ড ছিল ওই সময়, যে এই জামাইরা নতুন জামাইরা বা পুরাতন জামাইরা মাছ নিয়ে শ্বশুর বাড়ি যাবে, এরকম একটা ট্রেন্ড ছিল। তো আমার কাকা হচ্ছে গিয়ে বিকেলের দিকে সেখানে যায়, মেলায় যায়। তো মেলায় বিকেলের দিকে মোটামুটি 3টার দিকে রওনা দেয় আর কি। তো সেখানে গিয়ে তার কিছু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়, এবং মেলাতে তারা আড্ডা দিতে দিতে অনেকটা সময় পেরিয়ে যায়। যেহেতু মেলার মধ্যে বন্ধু বান্ধব দেখা হলে বিড়ি সিগারেট বা এরকম জাতীয় কিছু খাওয়া বা একটু আড্ডা দেওয়া কিন্তু হয়। তো আড্ডা দিতে দিতে প্রায় রাত 8টা বেজে যায়, আমার কাকা নিশ্চয়ই নিজেও টের পায় না। তো সময়কাল ছিল হচ্ছে তখন 1995 বা 94 এইরকম একটা সময়কাল। তো আমার কাকা আসলে নিজেই বুঝতে পারে না যে এতটা সন্ধ্যা হয়ে গিয়েছে, আড্ডা দিতে দিতে কখন টাইম পাস হয়ে যায়। তো সেই সময় আসলে মাছও খুব একটা বাজারে ছিল না, কারণ ওই সময় ফুরিয়ে যাওয়ার কথা।
তো আমার কাকা অনেকবার করে আমার তার বন্ধুদেরকে বলতেছিল যে আমার শ্বশুরবাড়ি যেতে হবে মাছ নিয়ে, আমি উঠি আর কি। তো ও বন্ধুরাই থামাচ্ছিল বারবার। তো 7টার দিকে হচ্ছে আমার কাকা ওইখান থেকে বের হয়ে মাছের বাজারের দিকে যায়, যে পাশে আসলে মাছ ছিল। তো আসলে এত বেলা পর্যন্ত তো মাছ থাকে না, মাছ বিকালে আসে, বিকালে বিক্রি হয়ে যায়। তো যে বড় বড় 2টা মাছ ছিল, আর ওই সময় মাছের কোনো অভাব ছিল না, আর মাছের দামও খুব কম ছিল। তো আমার কাকা হচ্ছে ওই বড় বড় 2টা মাছ, ওইখানে বড় মাছ উঠতো, খুব বড় বড় মাছ উঠতো, 10-15 কেজি এরকম। তো 10-12 কেজির 2টা মাছ পায় এবং সেই 2টা মাছ নিয়ে সে তার শ্বশুরবাড়ির দিকে রওনা দেয়। তো আমার মূলত সমস্যা হচ্ছে কি, ওই মেলার থেকে অনেক গাড়ি ঘোড়া ওদিকে যেত, আসলে ওই সময় মানুষ হেঁটে যেতে পছন্দ করতো বেশিরভাগ সময়। তো মাছ দুটো নিয়ে আমার কাকা হচ্ছে গিয়ে বা আমার যে আমার কাকার শ্বশুরবাড়ি ছিল সেই শ্বশুরবাড়ির দিকে রওনা দেয়। এবং রওনা দেওয়ার পরে তিনি যখন হাঁটতে শুরু করে, তার সঙ্গে বেশ কিছু লোক ছিল। আসলে ওই যে মেলার বাহিরে কিন্তু অনেক লোক থাকে, আস্তে আস্তে লোকগুলো কিন্তু মিলিয়ে যায়, কারণ হচ্ছে তাদের বাড়ি চলে আসে। তো গল্প করতে করতে আমার কাকা বেশ খানিকটা দূরে হাঁটতে একটা সময় তার যে লাস্ট যে সঙ্গী ছিল সেই সঙ্গীটাও তাদের গ্রামের ভিতরে ঢুকে যায়। তো ওই সময় প্রায় 8টা 8:30 হবে এরকম রাত। ওই মেলা থেকে আমাদের কাকার বাড়িটা, মানে কাকার শ্বশুর বাড়ি প্রায় 4-5 কিলোমিটার ভিতরে ছিল, 4-5 কিলোমিটার 3-4 কিলোমিটার হবে এরকম। তো হাঁটতে সে আসলে ওই কাঁচা রাস্তায় পৌঁছে যায়। যে রাস্তা দিয়ে আসতেছিল সেটা ইটের ছলিংয়ের রাস্তা ছিল, আর ওই সময় গ্রামগঞ্জ যতটা উন্নত ছিল না। আর বৃষ্টির সময় ছিল, সময়টা হচ্ছে বৃষ্টি হচ্ছিল তখন, একটু আগে বৃষ্টি থেমেছে। তো বৃষ্টির কারণে আমার কাকার আসলে অনেকটা যেতে দেরি হয়, এবং যখন সে কাদা রাস্তায় নামে তার যে চটিটা ছিল সেই চটিটা হাতে নেয় এবং অন্য হাতে মাছ নেয়, এবং সে পরনে একটা পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবিটা আসলে গোটায় আর কি। পাঞ্জাবিটা গোটানোর পরে সে হাঁটতে শুরু করে, এবং ওই হয়ে যাওয়ার পরে আর কি, বৃষ্টি থেমে যাওয়ার পরে আসমানের থেকে যে জ্যোৎস্না ছিল সেই জ্যোৎস্না বের হয় এবং সে হাঁটতে শুরু করে। এবং ওর রাস্তার 2 ধারে হচ্ছে গিয়ে ধান লাগানো ছিল, এবং ধানের মধ্যে থেকে ঝিঝি পোকারা প্যাক করতেছিল, এরকম ব্যাং প্যাক করতেছিল। তো কাকার এইসব বিষয়ে অভ্যাস আছে, কিন্তু মাছ নিয়ে যাওয়ার বিষয়টাতে তার একটু খটকা লাগে, কারণ হচ্ছে রাত্রেবেলা মাছ নিয়ে যাওয়া আসলে খুব একটা সুবিধার না। তো সে তার শ্বশুর বাড়িতে যাবার পথে একটা বাঁশ বাগান পড়ে, বিশাল বড় বাঁশ ঝাড়, যেটা কিনা গাছের উপর দিয়ে রাস্তার উপর দিয়ে আসলে গিয়েছে। তো আমার কাকার ভয়টা ছিল ওইখানে, যে ওইখানে গিয়ে যদি কোনো সমস্যা হয়। তো যাই হোক, ওইখানে যাওয়ার পরে, এখন যখন যাওয়ার পরে আসলে ওই বাতাস হচ্ছিল, বাতাসে হচ্ছে গিয়ে ওই বাঁশ গাছ দুলতেছিল। তো আমার কাকা বুঝতে পারে যে বাতাসের কারণে তো বাঁশ গাছ তুলতেছে। তো ওইখানটা একটু বেশি কাদা ছিল। তো যাই হোক, এবং অন্ধকারও কিন্তু ছিল বটে, কারণ জ্যোৎস্নার আলো কিন্তু ওই জায়গা পড়ে না। তো সে একটু তড়িঘড়ি করে ওইখান থেকে প্রায় সামনের দিকে পেরিয়ে গেল, এবং পেরিয়ে যাওয়ার পরে তার আসলে ওরকম ভয় হচ্ছিল না। তো আমার কাকা হচ্ছে গিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তো তখন তার থেকে 7-8 হাত দূরে সে একজন লোক দেখতে পায়, যে কিনা আসলে ওই মাঠের মধ্যে থেকে উঠে ওই রাস্তার সঙ্গে মিশলো আর কি। এবং ওই যে বাঁশঝোড়ের যে সাইড ছিল সেই সাইডের মাঠের মধ্যে থেকে উঠে আসছে, এবং উঠে সে রাস্তার সঙ্গে মিশলো। তো আমার কাকা তাকে ডাক দেওয়ার পরে সেই লোকটা বললো কি যে, কি নিয়ে এত রাত্রেবেলা মাছ নিয়ে কই যাও, এবং তোমার বাড়ি কোন গ্রামে? তো সেই লোকটার কথা শুনে আমার কাকা আসলে বলে যে আমার বাড়ি ওই গ্রামে, এবং আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি মাছ নিয়ে। তো সেই লোকটা মাছের প্রশংসা করলো, বললো কি মাছটা তো খুব বড়, দেখতে তো খুব ফাইন মাছ, খুবই ঢগের মাছ আর কি, সম্ভবত কাতলা মাছ ছিল। তো আমার কাকা তার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিল, অল্প একটু রাস্তায় ছিল, হয়তো মাইল খানিকের কম হবে। তো সে হাঁটতে যাচ্ছিল আর কি। তো ওই লোকের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিল। তো ওই লোকটা শরীরটা একটু ভেজা ছিল, এবং ভেজা, এবং মাথার চুলটাও ভেজা ছিল, এবং সে গল্প করতে করতে যাচ্ছিল। আসলে আমার কাকা ওই লোকটার দিকে তেমনভাবে খেয়াল করেনি, এবং লোকটা বলেছে যে এই গ্রামেই তাদের বাড়ি। তো গল্প করতে করতে যাচ্ছিল, তো হঠাৎ করেই পেছন থেকে আরেকজন লোক তাকে ডাক দেয়, আমার কাকাকে ডাক দেওয়ার পরে আমার কাকা দেখে কি যে পেছনে একজন লোক। তো 3 জনে গল্প করতে করতে যাচ্ছিল, ডান পাশে একজন, বাম পাশে একজন। তো আমার কাকার 2 হাতে 2টা মাছ, এবং ওনারাও 2 পাশে আর কি, কাকার ডান পাশে এবং বাম পাশে। তো গল্প করতে করতে যাচ্ছিল। তো একটা বিষয় কাকা খেয়াল করলো যে কাকার যেতে ওই কাদার মধ্যে দিয়ে, যেহেতু অনেকখানি কাদা ছিল, ওই কাদার মধ্যে দিয়ে যেতে একটু বেগ পোহাতে হচ্ছিল, কিন্তু তার পাশে যে লোক দুটো ছিল সেই লোক দুটো খুবই স্মুথলি চলে যাচ্ছিল, মানে কাদার ভিতরে হাঁটাহাঁটি এরকম কোনো জিনিস মানে কিছুক্ষণ পরে সে লক্ষ্য করলো। আর সেই দুটো লোকের চোখের দিকেও কাকা তাকায়নি। তো কিছুক্ষণ পরে যাওয়ার পর আমার কাকা লক্ষ্য করলো সেই যে লোক দুটো তার পাশে ছিল, তাদের মধ্যে একজনের পা হচ্ছে উল্টা, মানে সামনের দিকে না, আমাদের পা যেরকম সামনের দিকে থাকে ওরকম না, পা হচ্ছে পেছনের দিকে ঘোরানো আর কি। তো ওইটা দেখে আমার কাকার শরীরের রোম তখন দাঁড়িয়ে যায়, অটোমেটিক্যালি দাঁড়িয়ে যায়, কারণ পেছনের দিকে পা তো হওয়ার কথা না। আর ওই লোকের পায়ে বিন্দু পরিমাণ কাদা নেই, কারণ আমার কাকার গোড়ালি পর্যন্ত কাদা চলে এসেছে, কিন্তু ওর লোকের পায়ে কোনো কাদা নেই। তো এটা দেখে আমার কাকার সঙ্গেই আসলে কোনো কথা বলে না, তখন চুপ করে খিচকিয়ে থাকে, কারণ 2 পাশেই লোক আছে। তো
ডান পাশের লোকটাকে যখন বলতে যাবে, তো ডান পাশের লোকের দিকে তাকিয়ে দেখেও যে তার দুই পায়েই হচ্ছে গিয়ে ওরকমভাবে পাউলটা দিকে আর কি, পা সোজা না পাউলটা দিকে, এবং ওই লোকটার উপরে উপরে তাকিয়ে যখন চোখের দিকে তাকায় দেখে কি যে চোখ আসলে রক্তবর্ণ এবং চোখ জলজল করে জ্বলছে, অন্ধকারের মধ্যেও চোখ জলজল করে জ্বলছে। তো আমার কাকা দেখে বুঝতে পারে যে এটা আসলে কোনো মানুষ না, এরা হচ্ছে নিশ্চয়ই কোনো পিচাস টিচাস হবে, নিশ্চয়ই বাঁশবাগানের ওইখান থেকে পিছু নিয়েছে আর কি। এবং মূলত এই মাছ দেখেই পিছু নিয়েছে এবং এই মাছের কারণে হচ্ছে তার পিছু পিছু আসা শুরু করেছে। তো আমার কাকা কী করবে কিছুই বুঝতে পারে না, সে নিজের মনে মনেই হচ্ছে গিয়ে আয়তাল কুরসি পড়া শুরু করে। আয়তাল কুরসি পড়ে সামনে দিকে হাঁটা শুরু করে। তো তখন ওই পাশের যে লোকটা ছিল সে বলে কিছু, কিরে বিড়বিড় করে কী বলতেছিস? তো বিড়বিড় করে কী বলতেছিস সেটা বলার পরে আমার কাকা জোরে দৌড় দেয়, কারণ হচ্ছে গিয়ে ওই কাদা শেষে একটু শক্ত মাটি যখন পাইছে ওইটার জন্য অপেক্ষা করতেছিল, সে জোরে দৌড় দেয়, মাছটা নিয়ে দৌড় দেয়, কারণ মাছ ফেলে তো যাওয়া সম্ভব না, কারণ দামি মাছ। তো ওই নিয়েই দৌড় মারে। দৌড় মারার পরে সেই লোক দুটো পেছন থেকে বলে কি যে, দাঁড়া, এই শালা মনে হয় টের পেয়ে গেছে, ওটা ধর, ওকে ধরে ওকে আজকে ঘাড় মোটকে খাবো, এরকম বলতে শুরু করলো। তো কাকা তো দৌড় মারছে, কিন্তু ওই জিনিস দুটোর সাথে পারছিল না। কাকা হঠাৎ করে দেখে যে সেই জিনিসটা তার থেকে 3 হাত সামনে দাঁড়ায় রয়েছে এবং সেই সাথে সাথে ওইখানে দাঁড়ায় পড়ে এবং বলে কি যে, কিরে কই যাচ্ছিস তুই, আমাদেরকে ওই দুটো জিনিস দিয়ে যায়। এবং দেখে কি যে সেই দুটো লোকের জিহ্বা একদম মাটি পর্যন্ত নেমে আসছে এবং সেই দুটো লোকের বড় বড় দাঁত এবং চোখ দুটো জলজল করতেছে এবং আমার কাকার দিকে এগোয় আসার পরে আমার কাকা অনেক জোরে চিৎকার দিয়ে ওঠার পরে এরপরে হচ্ছে গিয়ে তার সেন্সলেস হয়ে সেখানে পড়ে যায়। তো তার চিৎকার শুনে সে যেহেতু ওই রাস্তা শেষ করে বাড়ির কাছে চলে আসছিল, এটা সে আসলে টের পায়নি। তো বাড়ির কাছাকাছি চলে আসছিল, তো চিৎকার শুনে ওই বাড়ি থেকে লোক বেরিয়ে এসে দেখে কি যে আমার কাকার হচ্ছে গিয়ে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার হাতের একটা মাছ অক্ষত অবস্থায় আছে, আরেকটা মাছের বিভিন্ন জায়গায় খাওয়া আর কি, সেই মাছের বিভিন্ন জায়গায় কামড়ের দাগ এবং বড় বড় দাঁত বসানো, এবং মাছটা আসলে পুরোপুরিভাবে নিতে পারে না, সেই জিনিসটা কী ছিল আমার কাকা জানে না, এবং আসলে জিনিসটা কী ছিল সে বলতে পারবে না। তো তখন এসে আসলে ওইখানে লোকজন তখন বুঝতে পারে যে রাত্রেবেলা মাছ নিয়ে আসলেও বিশেষ করে বাঁশবাগানের ওইখানে ভূত প্রেতের আনাগোনা খুব বেশি থাকে এবং ওইখানে পিচাস জাতীয় কিছু থাকে, এগুলো বলতে থাকে। তো ওইখান থেকে আমার কাকা শ্বশুরবাড়ি খুব বেশি দূরে ছিল না, তো তখন তারা খবর দেয় যে আপনাদের জামাই এরকমভাবে। তো আসার পরে আসলে বুঝতে পারে এবং ওই একটা যে মাছ ছিল সেই একটা মাছ ওইখানে ফেলে দেওয়ার পরে আরেকটা মাছ যেটা ছিল ওটা বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওইটাকে ছেঁকে তারপরে ওইটাকে যা করার করে ওইটাকে হাত লাগায়নি আসলে মূলত। তো আর যে মাছটা ছিল সেই মাছটা হচ্ছে ওখানে ফেলে দেয় এবং পরবর্তী দিন সকালবেলা যখন ওঠে মানুষ, উঠে থেকে কি যে সেই মাছের কাঁটা ব্যতীত সেই মাছ আর কিচ্ছু নেই, মানে সেই মাছটা ওরা দুজনেই রাত্রে এসে খেয়েছে। তো এই ঘটনার পরে আসলে ওই রাস্তা দিয়ে রাত্রেবেলা কেউ ওরকমভাবে আর আসতো না, যেহেতু কাঁচা রাস্তা ছিল, মাছ নিয়ে অন্তত পক্ষে কেউ আসতো না। তো এই ছিল হচ্ছে আমার ঘটনা। প্রিয় দর্শক, আমরা ঘটনাটা শুনলাম, আসলে এরকম ঘটনা আমিও অনেক শুনেছি যে রাত্রেবেলা মাছ নিয়ে আসার পথে এরকমভাবে অনেকের সমস্যা হয়েছে, অনেকে পিছু নিয়েছে, অনেক পিচাসে হয়তো ক্ষতি করার চেষ্টা করেছে। আসলে এরকম ঘটনা আগে ঘটতো, এখন খুব একটা ঘটে কিনা আমি জানি না, এখনকার গ্রাম বাংলা হয়তো উন্নত হয়েছে যার কারণে ঘটনাগুলো আগের মতো খুব একটা ঘটতে আমি দেখি না। তো যাই হোক, এই ছিল হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় ঘটনা। এবার আমরা তৃতীয় ঘটনা চলে যাবো। আমরা বেশি কথা বাড়াবো না, কারণ বেশি কথা বললে কথা বাড়বে। তো কথা বলার আগে অবশ্যই একটু কথা বলা জরুরি, সেটা হচ্ছে যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেল করে ঘটনা পাঠাতে পারেন, কারণ হচ্ছে আপনাদের ঘটনার মাধ্যমে কিন্তু আমরা গল্পগুলো পেয়ে থাকি, তাছাড়া কিন্তু আমাদের দ্বিতীয় কোনো মাধ্যম নেই ঘটনা সংগ্রহ করার। তো আপনারা যারা আমাদেরকে নিয়মিত শোনেন তারা কিন্তু আমাদেরকে আপনাদের ঘটনাগুলো পাঠাতে পারেন এবং আমাদেরকে বেশি বেশি করে আপনারা সাপোর্ট করবেন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে। আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি পরের ঘটনায় চলে যাব। আপনারা দেখছেন ভূত বাক্স উইথ RJ ইমরান। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা আমার নিজের সঙ্গে, মানে নিজের এলাকায় ঘটা ঘটনা এবং আমি নিজের এটা প্রত্যক্ষদর্শী, আমি নিজে দেখেছি। আসলে ঘটনাটি আমাদের পাড়ারই পাশের এক মহল্লার এক ছোট্ট মেয়ের সঙ্গে ঘটা। মেয়েটার বয়স 13-14 বছর ছিল। তখন থেকেই এই মেয়ের গায়ে এক ধরনের জিনের আছর ছিল এবং যে জিনটা মেয়েটাকে প্রচুর পরিমাণ বিরক্ত করত। তো ঘটনার সূত্রপাত ঘটে হচ্ছে 2004 সালের 4ই ডিসেম্বর, যখন ওই মেয়ের নাম ছিল হচ্ছে গোলাপির আব্বা বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে আসে, গুঁড়ো মাছ ছিল। এবং আগেরকার সময়ে নিয়ম ছিল, গ্রামের নিয়ম, যে মাছ হচ্ছে গিয়ে বিকেলের হাটে পাওয়া যেত
এবং সেই সময় মানুষ মাছ কিনে নিয়ে আসতো এবং সন্ধ্যার দিকে এই মাছগুলো মানুষ ধুতো। তো গোলাপিরা হচ্ছে 2 বোন ছিল, বড় বোনের বিয়ে হয়ে যায় এবং 2টা ভাই ছিল, ভাই হচ্ছে ছোট ছিল। তো গোলাপির আব্বা তাকে মাছ এনে কুটতে দেয় এবং গোলাপির মা হচ্ছে কি তারা দুজনেই একসঙ্গে বসে কোটে। তো এরই এক পর্যায়ে গোলাপির মা সে হচ্ছে ওইখান থেকে ওই মাছগুলো নিয়ে মাছগুলো ওকে কুটতে দিয়ে ওইখানে চলে যায় আর কি, রান্না করার ওইখানে চলে যায়, যেহেতু দুজনে দুই দিকে কাজ করলে ভালো হবে। তো গোলাপি হচ্ছে গিয়ে ওদের বাড়ির সামনে একটা ভিটা ছিল, সেই ভিটার ওইখানে বসে সে মাছগুলো কুটতেছিল এবং সন্ধ্যা হয়ে গিয়েছিল। এটা গোলাপির আসলে খেয়াল ছিল না। তো ওই সময়ের ওই ঘটনার কারণেই তাকে জিনে আছর করেছে নাকি অন্য কোনো কারণে করেছে সেটা আসলে এখন পর্যন্ত জানা যায়নি। এখন অবশ্য গোলাপি ভালো আছে, কিন্তু ওই সময়টাতে ওই কারণে ধরেছিল কিনা বলতে পারবো না, কিংবা অন্য কোনো তান্ত্রিকেরাও বিষয়টা বলতে পারেনি। তো বিষয়টা এমন যে গোলাপিকে হচ্ছে গিয়ে হঠাৎ করেই গোলাপি মা যখন আসে, এসে দেখে যে গোলাপি কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। যে মাছগুলো তাকে কাটতে দেওয়া হয়েছে সেই মাছগুলো সে আসলে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এবং তার গালের মধ্যে আষ্টি এবং ওই ছাইগুলো লেগে আছে এবং ওরকমভাবেই সে কাঁচা মাছগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো এটা দেখে গোলাপির মা বলে কি যে কী রে, তুই কী করছিস, তুই কাঁচা মাছ খাচ্ছিস কিসের জন্য, তোর কি হয়েছে? তো তখন গোলাপির চোখের দিকে তাকিয়ে আসলে গোলাপির মা তখন প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়, কারণ তার চোখগুলো স্বাভাবিক ছিল না, চোখগুলো হচ্ছে একদম হলুদ বর্ণ হয়ে গিয়েছিল এবং অনেকটা রক্তের মতো লাল হয়ে গিয়েছিল, হলুদ রক্ত লাল এরকম বলা চলে আর কি। তো এটা দেখে গোলাপির মা সঙ্গে সঙ্গে চিৎকার মারে এবং চিৎকার মারার সঙ্গে সঙ্গে গোলাপির বাবা এবং আশেপাশের পাড়া প্রতিবেশী সবাই ছুটে আসে। ছুটে আসার পর সবাই যখন বলে কি যে কিরে তুই মাছ খাচ্ছিস কিসের জন্য, তখন গোলাপির কণ্ঠ দিয়ে একটা পুরুষের কণ্ঠ বের হয় এবং সকলকে বলতে থাকে যে তোরা এখনই এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোদের ক্ষতি হবে। তো এটা শুনে পাড়া প্রতিবেশীর অনেকে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে তারা ছুটে পালায়, কিন্তু যেখানে পুরুষ মানুষ যারা ছিল তারা দেখে গোলাপিকে আসলে শক্ত করে ধরে এবং গোলাপি কিন্তু একটা মেয়ে, কিন্তু তার গলা দিয়ে তখন পুরুষালী কণ্ঠ বের হচ্ছিল এবং বলছিল আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু তোদের ক্ষতি হবে। কিন্তু যেহেতু পুরুষের একটু সাহস ছিল, তাকে ধরে বেঁধে ওইখানে গোলাপিদের বাড়ির পাশেই একদম পাশেই মসজিদ ছিল, মসজিদে ওই সময় নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে মসজিদে তখন নামাজ পড়া শেষ হয় এবং হুজুর যখন মসজিদ থেকে বের হওয়ার পরে গোলাপিকে দেখে বলে যে ওকে একটা খারাপ জিনে আছর করেছে। আসলে মূলত সন্ধ্যার সময় এরকমভাবে চুল খোলা রেখে মাছ কাটাটা তার উচিত হয়নি, কারণ হচ্ছে সন্ধ্যার দিকে জিনেরা ছোটাছুটি করে এবং তারা বের হয়, কিছু খারাপ জিন আছে যারা কিনা বের হয়। তো এরকমভাবে গোলাপিকে খোলা অবস্থায় দেখে তার উপর আছর করেছে এবং তার মাধ্যমেই ওই জিনগুলো মাছ খাওয়া শুরু করেছে। তো যাই হোক, ওই সময় সাময়িকভাবে তো তার ঘাট থেকে জিনটাকে নামানো হয় এবং তাকে বাড়িতে নেওয়া হয়, বাড়িতে নিয়ে তাকে ঘুম পাড়ানো হয়। আর ওই সময় ডাক্তার বাড়িতে নেওয়ার প্রচলন খুব একটা ছিল না, সমস্যা হলেই ফকির বাড়ি অথবা হুজুরের কাছে নিয়ে যেত। তো যাই হোক, প্রথম দিন গোলাপি ঘুমিয়ে পড়ে এবং রাত তখন 10টা 10:30 হবে এবং 10টা অনেক রাত তখনকার সময়। আর গোলাপিদের বাড়িতে কারেন্টও ছিল না, হারিকেন জ্বালিয়ে তারা কাজ করতে এবং হারিকেন নিভিয়ে তখন ঘুমিয়ে পড়লো। তো হঠাৎ করেই মধ্যরাতে 12টার কিছুটা আগে হবে, গোলাপি ঘুম থেকে উঠে কান্না শুরু করে আর কি, খুব জোরে শব্দ করে কান্না শুরু করতে থাকে। এত জোরে কান্না করে যে আর পাড়া প্রতিবেশী সবাই আসলে শুনতে পায় এবং গোলাপিদের বাড়ির সবাই উঠে যখন দেখে যে গোলাপি বসে বসে কান্না করছে এবং গোলাপির চুলগুলো খোলা এবং চুলের মধ্যে থেকে চোখ দুটো দেখা যাচ্ছে, যে চোখ দুটো তখনকার মতো একদম রক্তিম হয়ে গিয়েছে এবং সবাই টের পেয়ে যায় যে গোলাপির শরীরে আবার সেই জিনটা এসেছে। তো জিনটা যখন আসে তখন গোলাপির কণ্ঠ পরিবর্তন হয়ে যায় এবং গোলাপি হঠাৎ করে মানে চিৎকার চেঁচামেচি করে কান্না করছে, আবার থেমে যাচ্ছে, থেমে গিয়ে এমন বিকট শব্দ করে হাসছে যে তার হাসি শুনে সবাই ভয় পেয়ে যাচ্ছে। মানে কিছুক্ষণ কান্না করছে আবার কিছুক্ষণ হাসছে এবং কেউ কোনো কথা বলে তার দিকে তাকিয়ে এমন জোরে ধমক দিচ্ছে যে তার দিকে কেউ তাকাতে পারছে না। তো এই কথা পুরো মহল্লার মধ্যে ছড়িয়ে যায় এবং মহল্লার সবাই তখন ওই বাড়িতে জড়ো হয়ে যায় ওই মধ্যরাতে। তো জড়ো হয়ে যাওয়ার পরে সেই হুজুরকে আবার তলব করা হয়। তো হুজুর আবার মসজিদে থাকতেন না, হুজুর ওইখান থেকে মাদ্রাসায় চলে যেতেন এবং মাদ্রাসা থেকে তিনি প্রত্যেকদিন সাইকেল চালিয়ে এসে এখানে নামাজ পড়াতেন। তো যাই হোক, ওই রাত্রেবেলা ওই হুজুরকে ওইখান থেকে ডেকে আনা হয় এবং গোলাপিকে সেই বাড়ির মাঝখানে বসানো হয় এবং বসিয়ে সেই রাত্রেবেলা সেই জিনকে জিজ্ঞেস করা হয় সে তুই কি চাচ্ছিস। তখন সেই হুজুর বলে কি যে তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোর খবর আছে, তোর বাড়িতে একটা ছোট্ট সন্তান আছে না, একটা শিশু মাত্র কয়েক মাসই হয়েছে, ওর কিন্তু ক্ষতি করব আমি। তো হুজুর এই কথা শুনে সে ভয় পেয়ে যায় এবং বলে যে আমার দ্বারা আসলে একে
ট্যাকেল দেওয়া সম্ভব না, তখন আমি যেটা করেছিলাম, কিন্তু ও আমাকে ভয় দেখাচ্ছে, আসলে আমি পারবো না, আমার বাড়িতে সন্তান আছে এবং আমার বউ বাচ্চা আছে, আমি এটা পারবো না, ও যদি আমার ক্ষতি করে। এবং হুজুরকে এটা বলার পর হুজুর ভয় পেয়ে সেখান থেকে চলে যায় এবং তখন সে আসলে গোলাপি প্রচণ্ড বিকট শব্দে হাসতে থাকে এবং তার হাসি শুনে সবাই আসলে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং গোলাপিকে সারা রাত সেখানে মেহের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়, যেভাবে বেঁধে রাখা ছিল সেরকমভাবে বেঁধে রাখা হয় এবং হারিকেনে সারা রাত তার পাশে জ্বলে, কিন্তু কোনোভাবেই গোলাপির ঘাট থেকে ওই জিনিসটা যাচ্ছিল না। তো পরে ওই সময় যখন ফজরের আজান হয়, ফজরের আজান হওয়ার পরে গোলাপি তখন আসলে কান্না করতে থাকে, স্বাভাবিক যে কান্না, এবং সে বলতে থাকে যে মা আমাকে কেন বেঁধে রাখা হয়েছে, আমি কেন এখানে। তো এটা বলার পর তখন তার মা বুঝতে পারে যে আসলে গোলাপিকে জিনে ছেড়ে দিছে। তো যাই হোক, ওকে ছেড়ে দেওয়ার পরে ওকে নিয়ে আসা হয় এবং ওর মা তো ওকে দেখে প্রচণ্ড পরিমাণ কান্না করে এবং ওকে বলে কি যে মা আমার ক্ষুধা লাগছে, আমাকে খাইতে দাও কিছু। তো ও যখন খাইতে বসে, ও আসলে প্রায় 4-5 জনের খাবার একাই খেয়ে ফেলে। তো যখন খাইতে দেওয়া হয়েছিল তখন হচ্ছে গোলাপির মধ্যে আবারও সেই জিনটা ভর করেছিল। তখন প্রায় 7টা-8টা বাজে সকাল এবং ওই সময় জিনটা ভর করেছিল। ওর গোলাপি আসলে এত খাবার খেত না, কিন্তু ও 7-8 জনের খাবার একা খেয়ে ফেললো এবং আরও খাবার চাচ্ছিল। তো তখন সবাই বুঝতে পারে যে ওর ভেতর থেকে আসলে সেই জিনটা যায়নি, আসলে ওর যখন ক্ষুধা লেগেছে তখন ও এরকমটা করেছে, মানে নাটক করেছে যে ও চলে গিয়েছে, আসলে কিন্তু যায়নি। তবে এতটুকু বিশ্বাস করে গোলাপির মা যে আজান দেওয়ার সময় ওই জিনটা ওর শরীরে ছিল না, তখন গোলাপিই ছিল। তো পরবর্তীতে আবার এসে ভর করে। তো ওরা নিয়ে তো খুব বিপাকে পড়ে এবং ওই দিনই দুপুরবেলা তাকে নিয়ে এক পীরের কাছে যায় এবং সেই পীর ফকিরের কাছে যাওয়ার পর এক তান্ত্রিক ছিল, সেই তান্ত্রিকের কাছে যাওয়ার পর সে তান্ত্রিক আবার সেই জিনটাকে ডাকে এবং জিনটা তার ভেতর থেকে বলে যে তুইও পারবি না আমাকে কিছু করতে, তোদের দ্বারা সম্ভব না আমাকে বের করা, এবং আমি একে ছেড়ে কখনো যাব না, আমি এর সঙ্গে থাকবো, একে আমার ভালো লেগেছে। তো এই কথা বলার পরে সেই তান্ত্রিকটা তাকে অনেকভাবেই অনেক বশ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার সেই জিনের সঙ্গে পেরে ওঠে না। আসলে জিনটা খুবই বদ জিন ছিল, খুবই খারাপ জিন ছিল, যে কিনা তার শক্তির সাথে পেরে ওঠা আসলে স্বাভাবিক কোনো তান্ত্রিক বা কোনো পীরের না ব্যাপার না। এটা আরও বড় কোনো জায়গায় খেলার হয়তো বিষয়টা অন্য কোনো বড় মানুষকে দেখতে হবে যারা কিনা এসব বিষয়ে এক্সপার্ট। তো সেই তান্ত্রিক হচ্ছে গিয়ে বলে কি যে তুই এখান থেকে যাবি কিনা, তোকে আমি শাস্তি দিব। তো সেই তান্ত্রিকের ঘরদোর তখন এমনভাবে লণ্ডভণ্ড করে, মুহূর্তের মধ্যে সেখানে সব কিছু ছুঁড়ে ফেলতে শুরু করে, কিন্তু সেই তান্ত্রিক তখন বলে যে আমার দ্বারা সম্ভব না, এই খুবই খারাপ জিন এবং খুব বদ জিন, একে আমি আসলে বশ করতে পারবো না, তোমরা একে এখান থেকে নিয়ে যাও। তো এই কথা বলার পর তখন তো গোলাপির মা কান্নাকাটি করতে শুরু করে এবং গোলাপিকে নিয়ে বাড়িতে চলে আসে। তো এরকমভাবে প্রায় 2-3 দিন চলতে থাকে। রাত্রে হলে গোলাপির ওপর এরকম ভর করতো এবং সারা রাত ভরে গোলাপি কান্না করতো, কখনো হাসতো, কখনো চিল্লাতো এবং ওকে বেঁধে রাখা হতো রাত্রেবেলা, এমনকি দিনের বেলা বেঁধে রাখা হতো। তো ওই 2 দিন পরে এমন ঘটনা ঘটলো যে রাত্রেবেলা গোলাপিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ও ওই দিন রাত্রেবেলা একদম স্বাভাবিক ছিল, সবার সঙ্গে হাসি ঠাট্টা করে কথা বলছিল এবং স্বাভাবিকভাবে ঘুমাতে গেল। তো গোলাপির মা ভেবেছে হয়তো জিনটা চলে গিয়েছে, কিন্তু বিষয়টা আসলে তেমন ঘটেনি। তখন রাত ওরকমই হবে, 11টা 11:30 হবে। হঠাৎ করেই গোলাপির চিৎকারের শব্দ শোনা গেল এবং গোলাপিকে আসলে কোথাও পাওয়া যাচ্ছিল না। ঘরের ভিতর চিৎকার শব্দ শুনতে পেয়েছে সবাই, ওই গোলাপির চাচা বা সবাই শুনতে পেয়েছে। এইগুলো সবাই শুনতে পেয়ে আসলে সবাই তখন ছুটে যায় এবং দেখে যে ঘরের ভিতরে আসলে কেউ নেই। তো ওই যে প্রথম দিন যখন সবাই শুনতে পারে, এলাকা পাড়া প্রতিবেশী যখন ভিড় করে যেরকমভাবে ওকে জিনে ধরেছে, তো ওই সময় ওইখানে আমি নিজে উপস্থিত ছিলাম এবং ওর কথা আমি নিজে শুনেছি এবং এই ঘটনা যেহেতু আমাদের এলাকায় ঘটায়, আমি নিজে প্রত্যক্ষদর্শী। তো যেদিন রাত্রেবেলা শুনতে পেলাম যে আসলে গোলাপিকে ধরে নিয়ে গিয়েছে জিনে এবং তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এই কথা শোনার পর আমি তখন ছোট ছিলাম, আমার বয়স 12-13 বছর হবে। তো ওই সময় যখন আমি শুনতে পেলাম, আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম। তো আমার কাকা যাচ্ছিল ওই বাড়িতে আসলে দেখতে যে আসলে কি হয়েছে, এবং আমাদের পাড়া থেকে অনেকেই দেখতে যাচ্ছিল। তো এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমি আমার কাকার সঙ্গে তখন উঠে যাই এবং আমি এইসব বিষয় নিয়ে খুব ইন্টারেস্টেড থাকতাম তখন। তো আমি আমার কাকার সঙ্গে যাই এবং গোলাপিকে পুরো গ্রাম ভরে খুঁজতে থাকে। তো হঠাৎ করেই দক্ষিণ পাড়া থেকে একজন ছুটে আসে যে গোলাপি তো অমুক তাল গাছের মাথায় বসে কান্না করতেছে, এবং ওই তাল গাছের মাথায় বসে আছে এবং ওইখান থেকে ওই তখন গাছে তাল ছিল, তো তাল ছুঁড়ে মারতেছে, নিচের দিকে মারতেছে এবং মাঝে মধ্যে কান্না করতেছে, মাঝে মধ্যে হাসতেছে এবং সে তার চুল নিচের দিকে করে সে ঝুলতেছে আর কি। তো এটা টর্চ লাইট মেরে দেখেছে। তো এটা দেখার পর তখন গোলাপির মাথা আবার কান্নাকাটি শুরু করে, গ্রামের সবাই সেখানে যায়। তো যাওয়ার পরে অনেকে অনেক চেষ্টা করে তাকে গাছ থেকে নামানোর, কিন্তু কোনোভাবেই তাকে আসলে গাছ থেকে নামানো সম্ভব হচ্ছিল না, কারণ সে তো নিজের মধ্যে ছিল না। অনেকেই গাছে উঠতে গেলে তাকে ধপাস করে ফেলে দিত আর কি, ওই জিনটা ফেলে দিত। তো যাই হোক, ওই রাত্রেবেলায় কোনো একজনের মাধ্যমে এক বড় পীর ছিল যিনি কিনা এই জিন বিষয়ে খুব ভালো জ্ঞান রাখতেন।
তেনাকে হচ্ছে নিয়ে আসা হয় এবং আমাদের এলাকারই এক শিক্ষিত ব্যক্তি, তিনি এই বিষয়টা সম্পর্কে জানতেন। তো তিনি শহর থেকে তাকে নিয়ে আসে, এই ঘটনা শোনার পরে শহর থেকে তাকে নিয়ে আসে এবং সেই তাল গাছের সামনে তাকে দাঁড়া করায় বলে কি যে তুই ওকে ভালো মতো নিচে নামাবি নাকি তোর অমুক জায়গায় তোর ক্ষতি করবো। আসলে ওনাদের নিজস্ব ব্যাপার আর কি, হয়তো ওই জিনটাকে এই পীর সাহেব হয়তো চেনেন, এই তান্ত্রিক হয়তো চেনেন। তো কিছু একটা বলে তাকে ব্ল্যাকমেইল করে, আসলে তাদের ভাষায় বলছিল, আমিও তখন সেখানে উপস্থিত ছিলাম। তো তাল গাছ থেকে স্পষ্ট আমরা শুনতে পেলাম যে কিছু একটা বলল এবং সেটা একটা রোবোটিক ভয়েসের মতো ভয়েস। তো ওই কথা বলার পর সে ওই মেয়েটাকে তখন নিচে নামানোর পর ওই তান্ত্রিক এবং মেয়েটা একে অন্যের দুই দিকে মুখ করে তাকায় আছে। তো ওই তখন রাত প্রায় 1টা হবে, আমি আমার কাকার হাত ধরে দাঁড়ায় আছি, কারণ আমার তখন ভয় লাগতেছিল প্রচুর পরিমাণে। তো আমি নিজের চোখে দেখলাম যে ওই তান্ত্রিকটা ওই জিনটাকে প্রচণ্ড পরিমাণ কষ্ট দিচ্ছিল। আসলে এই তান্ত্রিক সম্ভবত এই জিনের সাথে পরিচিত ছিল এবং এই জিনকে হয়তো আগেও শাস্তি দিয়েছে, যেটা আমার বুঝে আসছিল তখন, এবং সে লোকে সবাই বলাবলি করছিল। তো তখন ওই জিনটা ওই মেয়েটার শরীরের মধ্যে থেকেই বলে কি যে আমি চলে যাচ্ছি, আমাকে মাফ করে দে, আমি আর আসবো না এখানে, আমাকে ক্ষমা করে দে। তো সেই তান্ত্রিক বলে কি যে তোকে এর আগেও আমি ওয়ার্নিং দিয়েছিলাম যে তুই কোনোভাবে কোনো মানুষের উপর ক্ষতি করবি না, কিন্তু তুই এখানে কেন এসেছিস, এবার তো তোকে আমি ছাড়বো না, এবার সত্যি তোকে মেরে ফেলবো। তো ওই জিনটা বলে কি যে আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন আসবো না, আমাকে ছেড়ে দেন, আমাকে প্রাণে মারেন না। তো এই কথা বলার পর সেই তান্ত্রিক বলে কি যে আচ্ছা ঠিক আছে, এই শেষবারের মতো তোকে ছাড়তেছি, কিন্তু আর কোনো দিন যদি তোকে কোনো জায়গায় দেখছি এরকম শয়তানি করতে, তাহলে কিন্তু তোকে সত্যি মেরে ফেলবো। তো তখন সবাই আসলে বুঝতে পারলো এই জিনটা এর আগেও আমাদের পাশের জেলা কুষ্টিয়াতে এরকমভাবে ওই কুষ্টিয়ার এক গ্রামে এরকম করছিল। সেইখান থেকে আমার ওই তান্ত্রিকটা এই জিনটাকে আসলে তাড়াইছিল এবং ও পাশের জেলায় এসে এরকমভাবে আমাদের গ্রামে এসে এই মেয়েটার উপর ভর করে আর কি। তো এরকম খারাপ জিন তখন ও মাফ টাফ চেয়ে ওইখান থেকে যাওয়ার সময় দক্ষিণ দিকে যখন যাচ্ছিল, ও তান্ত্রিক বলে যে দক্ষিণ দিকে যাওয়ার সময় একটা গাছের ডাল ভেঙে দিয়ে যাবে, যাতে করে আমি বুঝতে পারি যে সত্যি তুই এর শরীর থেকে বের হয়ে গিয়েছিস, আর কোনো দিনের কাছে আসবি না। তো এটা বলার পর সেই জিনটা সেখান থেকে চলে যায় এবং মূলত হচ্ছে এই জিনের ব্যাপারে সন্ধান দেয় ওই আমাদের এলাকার একজন বেড়াইতে আসছিল আমাদের এলাকায়, এবং সে বলে যে এরকম এক কাহিনী তো আমি কুষ্টিয়াতে এক গ্রামে দেখছি। তো উনি মূলত না থাকলে হয়তো এটার সমস্যার সমাধান পাওয়া যেত না বা উত্তরণ পাওয়া যেত না। তো ওই তান্ত্রিক ওই জিনটাকে যখন বলে চলে যেতে, ও দক্ষিণ সাইডের একটা গাছের ডাল ভেঙে দিয়ে ওই দিক দিয়ে বের হয়ে যায়। তো সেই লোকটা যদি না থাকতো তাহলে হয়তো গোলাপিকে এই জিনটা কখনো ছাড়তো না। কি জানি, হয়তো এমনও হতে পারে যে ওই জিনটা অন্য কোনো জায়গায় অন্য কোনো গ্রামে গিয়ে অন্য কোনো মানুষের উপর হয়তো এরকমভাবে আচর করেছে। তো আমার ধারণা মতে যে ওই জিনটাকে ওইখানে মেরে ফেললেই ভালো হতো বা আটক করে রাখলে ভালো হতো ওই তান্ত্রিকের। তবে উনি কেন ছেড়ে দিয়েছেন উনি ভালো বলতে পারবেন। তো উনি ওই জিনটা যখন গোলাপির শরীর ছেড়ে দেয় তখন গোলাপি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে তাকে সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে যায় এবং এর 3 দিন পরে সে সুস্থ হয়ে যায়। এবং মূলত হচ্ছে গিয়ে ও এই ঘটনার পর থেকে একটা ট্রমার মধ্যে চলে যায়, সবসময় ভয় পেয়ে চিৎকার মেরে উঠতো। তো এই ঘটনার নিজস্ব প্রত্যক্ষদর্শী আমি ছিলাম। তো এরকম অনেক জিন থাকে আসলে, যেসব জিনেরা আসলে খারাপ উদ্দেশ্য নিয়ে বের হয়। সেহেতু আমি একটা কথাই বলবো, যেসব মেয়ে ছেলেরা আছো যারা কিনা ওরকমভাবে সন্ধ্যার দিকে মাস্ক ওঠে অথবা খোলা চুলে থাকে বা ভিটা বা খারাপ জায়গাগুলোতে, যেমন ভিটা শুনশান জায়গাগুলোতে যান, তারা আসলে মাথায় পর্দা করে যাবেন এবং বিশেষ করে এসব জায়গায় এড়িয়ে চলবেন, যেসব জায়গাগুলো আসলে পৌরাণিক ভৌতিক। আসলে এই সময়গুলোতে সন্ধ্যার আজানের পরে জিনেরা ছোটাছুটি করে এবং জিনেরা বের হয় বাহিরে বিচরণ করার জন্য। সন্ধ্যার আজান থেকে ফজরের আজান পর্যন্ত জিনেরা সাধারণত বাহিরে থাকে এবং অনেক খারাপ জিন থাকে যারা কিনা মানুষের এরকম ক্ষতি করে বেড়ায়। তো আশা করি আপনারা সাবধানে থাকবেন। তো এই ঘটনাটা শুনে আপনারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন, কারণ জিনেরা ভালো হয় যেরকম খারাপও হয় সেরকম। তো আজকের এপিসোডে এই 3টা গল্পই ছিল, 3টা ইমেল এপিসোড। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। আমাদের ইমেলের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুকে ঘটনাটা পাঠাতে চাইলে আমাদের ফেসবুকে পাঠাতে পারেন। আশা করি আমাদের ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লাগছে এবং আপনারা আমাদের ঘটনাগুলো এনজয় করছেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি আমাদের গল্পগুলো শোনেন, আমাদেরকে সাপোর্ট করেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং নিয়মিত আমাদেরকে এরকমভাবে সাপোর্ট করার জন্য। বরাবরের মতো কণ্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং থাকবো। ভবিষ্যতেও এরকম চমৎকার সব গল্প আপনাদেরকে উপহার দিব। তাহলে আজকের বেশি কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। আপনারা দেখছেন ভূত বাক্স উইথ RJ ইমরান।